শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকেও তোমাদের সামনে নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2015 সালের ব্যাংক সমন্বয় বিবরণীর একটি অঙ্ক সমাধান করব। আমি তাহলে অঙ্কটি পড়ে শোনাচ্ছি। জনাব মোস্তাফিজের নগদান বই 11,750 টাকা ব্যাংক জমাতিরিক্ত প্রদর্শন করলেও ব্যাংক বিবরণীর সাথে উহা মিল ছিল না। ব্যাংক বিবরণী পর্যালোচনা করে নিম্নলিখিত ভুলগুলো খুঁজে পাওয়া গেল। আমরা সর্বপ্রথম খ নং যে প্রশ্ন ব্যাংক সমন্বয় বিবরণী এটার সমাধান দিব। তারপরে ক এবং গ নং যে প্রশ্ন তার সমাধান দেয়া হবে, কারণ অঙ্কটি ভালো করে বুঝতে পারলে ক এবং গ নম্বর সমাধানটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুইটি কথার একটি কথা অঙ্কের শুরুতে বলা থাকলে ব্যাংকে টাকা না থাকলে আমাদের যোগ করতে হবে এবং ব্যাংকে টাকা থাকলে বিয়োগ দিতে হবে। তার মানে আগে আমরা ব্যাংকে যে টাকাটা নেই এরকম লেনদেন খুঁজে বের করে সেগুলো যোগ দিব। তো প্রথম যে লেনদেনটি দেয়া ছিল 23,800 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিল, ব্যাংক এখনো সেটা আদায় করতে পারে নাই। যেহেতু ব্যাংক আদায় করতে পারে নাই তার মানে আমাদের ব্যাংকে টাকাটি নেই, নিয়ম অনুযায়ী আমাদেরকে যোগ করতে হবে। তাহলে যে কথাটি লেখা হলো জমাকৃত চেক আদায় হয়নি, আমাদের আসলে এত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই। আমরা লেখাটাকে যতটুকু প্রয়োজন ততটুকু লিখেই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। ক্রমিক 2, ব্যাংক 2600 টাকার চার্জ ধার্য করলো, নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক যদি চার্জ ধার্য করে তার মানে ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে, তাহলে অবশ্যই টাকাটি নেই, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি নেই, যার ফলে এখন যোগ করতে হবে। ধার্যকৃত চার্জ নগদান বইতে লেখা হয়নি 2,600 টাকা। ক্রমিক 3, ব্যাংক জমাতিরিক্ত, এই জমাতিরিক্তের সুদ 225 টাকা ধার্য করা হলো, নগদান বইতে লেখা হয়নি। আমরা সবাই জানি ব্যাংক জমাতিরিক্ত অর্থ ব্যাংকে টাকা না থাকলেও আমরা ব্যাংক এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদেরকে উত্তোলন করার সুযোগ দিয়ে থাকে। এই অতিরিক্ত অর্থ যে উত্তোলন করলাম এটার পরে ব্যাংক সুদ ধার্য করে থাকে, যেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্তের সুদ। এই টাকাটি আমাদের, এই সুদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, তার মানে আমাদের অ্যাকাউন্টে টাকাটি কিন্তু নেই। তাহলে জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি।
ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদান বইতে লেখা হয়নি 225 টাকা। এরপরে যে লেনদেনটি আছে ক্রমিক 4-এ 13,750 টাকার একটি চেক ইস্যু করা হলো, এটি ব্যাংকে উপস্থাপন হয় নাই। কারণ চেক ইস্যু করার পরে যদি সেটা ব্যাংকে উপস্থাপন না করা হয়, তার মানে হলো টাকাটি ব্যাংকে জমা আছে, এটা বিয়োগ দিতে হবে। ব্যাংক কর্তৃক 925 টাকা সুদ আদায় হলো, নগদান বইতে লেখা হয় নাই। নগদান বইতে লিখতে পারি বা না পারি, ব্যাংক যেহেতু সুদের টাকা আদায় করেছে, তাহলে আমাদের এই টাকাটিও কিন্তু ব্যাংকে জমা আছে। দেখো, একই লেনদেন ব্যাংক কর্তৃক 925 টাকা সুদ আদায় করা হলো, নগদান বইতে লেখা হয় নাই, তার মানে এই টাকাটি ব্যাংকে আছে। আবার একই লেনদেন, টাকাটি কিন্তু ব্যাংকে থাকবে না, সামান্য একটু পরিবর্তন করলে। কি পরিবর্তন? ব্যাংক কর্তৃপক্ষ 925 টাকা সুদ আদায় করেছে, কিন্তু ভুলবশত সেটা পাসবইতে ক্রেডিট করা হয়নি। অর্থাৎ ভুলবশত পাসবইতে ক্রেডিট করা হয়নি, এই কথাটি যদি বলা থাকতো তখন আমাকে ধরে নিতে হতো ব্যাংক আদায় করেছে, কিন্তু ভুলবশত পাসবইতে ক্রেডিট না করার অর্থ হলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টাকাটি আমাদের অ্যাকাউন্টে জমা হয় নাই। তখন আমাদের ধরতে হবে যে এই টাকাটি ব্যাংকে নেই। তো যাই হোক, এখন যেহেতু নগদানভুক্ত আমরা করতে পারি নাই, কিন্তু ব্যাংক সুদের টাকাটি আদায় করেছে, তার মানে টাকাটি জমা আছে। এখন এই 3টা লেনদেন আমাদের ব্যাংকে টাকা নেই, তাহলে নিয়ম অনুযায়ী আমাদেরকে যোগ করতে হবে। 11,750 যোগ 23,800 যোগ 2,600 যোগ 225, এখানে টোটাল অ্যামাউন্টটা হলো 38,375। এখন যে 2টা লেনদেনের ফলে আমাদের ব্যাংকে জমার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, সেই 2টা লেনদেন আমাদেরকে বিয়োগ দিতে হবে। তার মধ্যে একটি হলো যে 13,750 টাকার একটি চেক ইস্যু করা হলো, ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, সেটা হলো 13,750 টাকা। আদায়কৃত সুদ নগদানভুক্ত হয়নি 925 টাকা। তাহলে শিক্ষার্থীরা মোট হলো 14,675 টাকা
এই ৩৮,৩৭৫ টাকা থেকে বিয়োগ দিলে এখানে উত্তর এসেছে ২৩,৭০০ টাকা। আমাকে এই কথার বিপরীত কথা এখানে লিখতে হবে। নগদান বইয়ের জায়গায় আমাকে পাস বই লিখতে হবে, আর কোনো কথা আমাকে পরিবর্তন করা যাবে না। তার মানে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৩,৭০০ টাকা। আশা করি তোমরা ব্যাংক সমন্বয় যে বিবরণী সেটা বুঝতে পেরেছো। এখন দেখো ক নম্বর যে প্রশ্ন, তারা যে উত্তরটা আমার কাছে জানতে চাচ্ছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও সুদের পরিমাণ, এটার পরিমাণটা কত হবে? ধার্যকৃত চার্জ হলো এখানে ২,৬০০ টাকা এবং সুদের পরিমাণ এখানে ২২৫ টাকা। এই দুইটা কিন্তু উত্তর। তারপরে এই ধার্যকৃত চার্জ এবং ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই দুইটা লেনদেন আমাদেরকে ক নম্বর সমাধানে দেখাতে হবে। তাহলে আমাদের ক নম্বর যে উত্তরটি এখানে এসেছে ২,৮২৫ টাকা। এখন আমরা ক নম্বর এবং খ নম্বর দুইটা কিন্তু সমাধানই আমরা বুঝতে পারলাম। এখন আমাদেরকে গ নম্বর যে সমাধান, যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের বা এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। আমরা জাবেদার ঘর ছাড়া আমরা জাবেদাগুলোর সমাধান এখানে দেখাবো, কারণ জাবেদার ছক আমরা সবাই কিন্তু এখানে আঁকতে পারি। তো আমি তোমাদেরকে জাবেদার ছক ছাড়া এই লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে এখানে সমাধানটি দেখাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেই লেনদেনগুলোরই শুধুমাত্র জাবেদা করতে হবে, এছাড়া অন্য কোনো লেনদেনের জাবেদা করা যাবে না। তাহলে প্রথম লেনদেনটি ছিল ব্যাংক ২,২৬০ টাকার ব্যাংক চার্জ ধার্য করলো, নগদান বইতে লেখা হয়নি, তার মানে এটার আমাকে ডেবিট ক্রেডিট করতে হবে। এটা হলো ক্রমিক ২। তাহলে ক্রমিক ২ এর ডেবিট ক্রেডিট হবে ব্যাংক চার্জ ধার্য করা হলো যা নগদান ভুক্ত হয়নি। এখানে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদেরকে এটা ডেবিট ক্রেডিট সমাধানটা করলাম। এরপরে পরবর্তী পর্যায়ে যে লেনদেনটি এখানে দেয়া আছে, ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের উপর ২২৫ টাকা সুদ ধার্য করা হলো, এটি নগদান ভুক্ত হয়নি। এই ক্রমিক ৩-এরও আমাকে এই জাবেদা করতে হবে। তাহলে ক্রমিক ৩ আমাকে জাবেদা করতে হবে ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দুইটা লেনদেনের পরপর জাবেদা আমাদের হয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে যে লেনদেনটি সেটা হলো যে
ব্যাংক কর্তৃক 925 টাকা সুদ আদায় হলো, এটি নগদানভুক্ত হয়নি বা নগদান বইতে লেখা হয়নি। এটা ক্রমিক 5 নম্বর 925 টাকা ব্যাংক কর্তৃক 925 টাকা সুদ আদায় হলো, এটি নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যে সুদের টাকাটি আদায় করেছে তাহলে অবশ্যই আমাদের ব্যাংক ব্যালেন্স এখানে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা, আমরা গ নম্বরের জাবেদার সমাধানটি এখানে দেখালাম। আমাদের এই লেনদেনগুলো ছক আকারে জাবেদার ছক আঁকবো। ক্রমিক নং, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই যে ব্যাংক যে চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখতে হবে ব্যাংক চার্জ ধার্য করেছে। ব্যাংক জমাতিরিক্ত, তারপরে আমরা ব্যাংক আমাদের অ্যাকাউন্টে জমাকৃত টাকার পর থেকে সুদটা কেটে নিল। ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো বা ব্যাংক জমাতিরিক্ত সুদ পরিশোধ করা হলো বা ধার্য করা হলো। এবং ক্রমিক 5, ব্যাংক যে সুদের টাকাটি আদায় করেছে, এর ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হিসাব ডেবিট এবং সুদ আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক কর্তৃক সুদ আদায় হলো। এই হলো আমাদের গ নম্বর জাবেদার সমাধান, যেটা নগদান বইতে লেখা হয়নি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক, খ এবং গ সম্পূর্ণ যে অঙ্কটি সেটা বুঝতে পেরেছো। তবে যাবার আগে তোমাদের কাছে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমার ফেসবুক পেজে দুইটা পেজ আছে এখনো। একটি হলো কবির হোসেন, এটা আমার মূল পেজ, এবং ফেসবুকে আরেকটি পেজ আছে কবির অ্যাকাউন্টিং হোম। তবে কবির অ্যাকাউন্টিং হোমে আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না, এটা ফেসবুক পেজে, মূল পেজে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তোমরা আশা করি আমার মূল পেজটি অবশ্যই ফলো করবে এবং ইউটিউবে যে চ্যানেলটি আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, সেই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।